বাংলা গল্প ডায়েরি চ্যানেলে সকলকে স্বাগত। আমার শ্বশুর রাত হতেই গ্রামের কুমারী মেয়েদের একা ছাদে নিয়ে গিয়ে না জানি কি করত। মেয়েরা খুশি হয়ে ঘরে ফিরে যেত আর পরের দিন তার খুব ভালো জায়গায় বিয়ে হয়ে যেত। কিন্তু আমার শ্বশুরের মন খারাপ হতো। একদিন এই রহস্য জানার জন্য আমি আগেই ছাদে লুকিয়ে পড়লাম। তারপর আমি যা দেখলাম সেটা দেখে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। আমার শ্বশুর নিজের জামা কাপড় খুলল। আর আমার নাম শিল্পা, আমি হাসনাপুরের বাসিন্দা। আমার আজকের কাহিনী শুনে আপনাদের হুঁশ উড়ে যাবে। আমার অনেক কম বয়স ছিল আর আমি দেখতেও সুন্দরী ছিলাম, আর আমি শিক্ষিতও ছিলাম। কলেজে পড়ার সময় আমার একটি ছেলের সাথে বন্ধুত্ব হয়, আর ধীরে ধীরে বন্ধুত্ব থেকে প্রেম হয়ে যায়। আমরা একে অপরকে এতটাই ভালোবেসে ফেলেছিলাম যে বিয়ের কথা অবধি পৌঁছে গেল। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম। আমার বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন, আর আমার মাও অসুস্থ থাকতো বেশিরভাগ সময়। এই জন্য মা চাইতো যত তাড়াতাড়ি সম্ভব আমার বিয়ে হয়ে যেতে। এই জন্য মা বিয়ের জন্য সম্বন্ধ খুঁজতে লাগে। আমি যখন তাকে বললাম যে আমার বাড়িতে সম্বন্ধ পাঠাও, কারণ আমার মা আমার বিয়ের জন্য ছেলে খুঁজছে, তখন আমার হবু বর তাদের বাড়ি থেকে সম্বন্ধ পাঠায়, আর দুই পরিবারের সম্মতি পেয়ে আমাদের বিয়ে হয়ে যায়। আমার জীবন অনেক সুন্দরভাবে চলছিল। আমার বিয়ে হাসনাপুরেই হয়ে গিয়েছিল। আমার বড় ভালো চাকরি করত, সে শহরে কাজ করত। আমার শ্বশুর বাড়িতে আমার বর শ্বশুর শাশুড়ি ছিলেন, আর তার বড় বোনের বিয়ে অনেক আগে হয়ে গেছিল। সে অন্য গ্রামে থাকতো। আমার ননদ কখনো কখনো আমাদের বাড়িতে আসতো, এবং এইভাবেই আমার বিয়ের 1 বছর কেটে গিয়েছিল। আমি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলাম। সারা বাড়ি আনন্দে ভর্তি ছিল। আমাদের জীবনও এক সুন্দরভাবেই চলছিল। কিন্তু এই আনন্দের ওপর বোধহয় কারোর নজর লেগেছিল। আমার মেয়ে যখন 4 বছর বয়স, তখন হঠাৎ একদিন আমার বরের হার্ট অ্যাটাক হয়ে তখনই তিনি মারা যান। বাড়ির সব খরচ আমার বরের টাকাতে চলত। এরপর আমাদের বাড়িতে সমস্যা দেখা দেয় টাকার। আমার শ্বশুর খুব একটা উপার্জন করতে পারতেন না। আমার বর মারা যাওয়ার পর থেকে আমাদের অনেক সমস্যা হতে থাকে। টাকা পয়সা অনেক ঘাটতি পড়তে থাকে। এইভাবে জীবন চলছিল। কিন্তু আমার শ্বশুর অন্য একটা কাজ শুরু করেছিল। সে প্রথম থেকে নাপিত ছিল আর লোকের চুল কাটত। কিন্তু এখন উনি মেয়েদের চুল কাটার নাম করে নিজের সাথে রাতের বেলা ছাদে নিয়ে যেত। এইভাবে অনেক দিন কেটে গেল। আমি আমার শ্বশুরের এই কাজ অনেক দিন ধরে লক্ষ্য করছিলাম, কারণ রাতে যখন উনি ছাদে যেতেন সেই সময় আমি আর আমার মেয়ে শুয়ে থাকতাম। একদিন আমি ভাবলাম আমি ছাদে গিয়ে দেখব যে আমার শ্বশুর রাতের বেলা ছাদে কি করে। আমি খুব আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ছাদে উঠছিলাম। রাতের গভীরতায় বেড়েই যাচ্ছিল, শুধু একটু একটু আলো দেখা যাচ্ছিল। আর আজ রাতেও আমি সুযোগ পেয়ে গেছিলাম শ্বশুরের সম্পর্কে জানার, আর এটাও জন্য যে সে এত রাতে ছাদে কি করে। কিন্তু আমার শাশুড়ি পাহারা দিত, তাই আমি যেভাবে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠতাম সেইভাবেই নেমে আসতাম, কারণ সিঁড়িতেই আমার শাশুড়ি পাহারা দিত। একদিন দেখলাম আমার শ্বশুর একটি অল্প বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে ছাদে যাচ্ছে, আর তার হাতে কাঁচিও ছিল, হয়তো সেই মেয়েটা চুল কাটবে। কিন্তু আমি এটা বুঝতে পারতাম না যে এত রাতে ছাদে নিয়ে গিয়ে কেন সে মেয়েদের চুল কাটত। সবসময় আমার শাশুড়ির পাহারা এত শক্ত হতো যে আমি সিঁড়ি দিয়ে যেতে পারতাম না। মাঝে মাঝে আমি শাশুড়ির কথা ভেবেও অবাক হয়ে যেতাম যে সে কি করে অল্প বয়সী মেয়েদের একা তার বরের সাথে থাকতে দেয়, তাও আবার রাতের বেলা। একদিন না জানি আমার শাশুড়ি কোথায় চলে গেছিল, তখন আমি খুব সহজেই সিঁড়ি অবধি পৌঁছে যাই। আমার শ্বশুর কিছুক্ষণ আগে গ্রামের এক অল্প বয়সী মেয়ে কবিতাকে নিয়ে ছাদে গেছে, আর সে 1 ঘন্টা আগে নামবে না। আমার শ্বশুর আগে এমন কাজ করতো না, না জানে তার কি হয়েছে। এই 1 ঘন্টায় না জানি আমার শ্বশুর মেয়েটার সাথে কি করবে। ছাদে কি কি হয় সেটা জানার জন্য আমি ভীষণ উদ্গ্রীব হয়ে পড়ি। আমার শ্বশুর যখন দোকানে লোকেদের চুল কাটতো তখন তো এমন কিছু করতো না, কিন্তু এখন ওনার কাজ করার ধরন দুটোই দেখে আমি ভীষণ আশ্চর্য হয়েছিলাম। আজ রাতে আমাকে জানতেই হবে যে শুধুমাত্র অল্প বয়সী মেয়েদের চুলই কেন কাটে, সেটাও মধ্যরাতে, তাও আবার একা। না, আমার শাশুড়ি সেখানে যেত না। সেই মেয়ের বাড়ির কোনো লোককে তার সাথে যেতে দেওয়া হতো। আমি অর্ধেক সিঁড়ি অবধি পৌঁছে গেছিলাম, আর পর্দাটা খুলতে যাব দেখার জন্য যে আমার শ্বশুর কবিতার সাথে কি করে। তখন আমার শাশুড়ির আসার শব্দ আমাকে নিচে নেমে আসতে বাধ্য করে। ধীরে সুস্থে কথা বলা আমার শাশুড়ির প্রথমবার আমি এত জোরে গলার আওয়াজ শুনি। এত জোরে গলার আওয়াজ শুনে আমার তো প্রাণ বেরিয়ে যায়।
এমনকি যখনই আমি পিছন ঘুরলাম দেখলাম আমার শাশুড়ি আমার পিছনে দাঁড়িয়ে আছে। সে আমার হাত ধরে টেনে আমাকে নিচে নামিয়ে দিল। সে এত জোরে চিৎকার করছিল যেন সে আমাকে খেয়ে ফেলবে। সে আমার হাত ধরে করে চিৎকার করে বলল, তুমি এখানে কি করছো? তুমি উপরে কোথায় যাচ্ছিলে? আমি তুলে গিয়ে বললাম যে না, আমার নিচে তেমন একটা অস্বস্তি হচ্ছিল, তাই আমি ছাদে যাচ্ছিলাম। আমার কথা শুনে আমার শাশুড়ি আমার উপর চিৎকার করতে লাগলো। সে চিৎকার করে বলল, তুমি জানো না আজ আমাদের বাড়িতে কবিতা চুল কাটতে এসেছে? আর ছাদে যাওয়ার কথা তুমি ভাবলে কি করে? তুমি কি শহরের কাজটা বন্ধ করতে চাও? তুমি জানো না তোমার আর তোমার মেয়ের দায়িত্ব তোমার শ্বশুর পালন করে? তোমার বর মরে যাওয়ার পর থেকে তোমার আর তোমার মেয়ের সব খরচ তোমার শ্বশুর চালায়, আর তুমি তার কাজের পিছনে পড়ে আছো। তুমি জানো না তোমার শ্বশুর কাজ করার সময় বিরক্ত করা পছন্দ করে না? এই জন্য আমি কখনো উপরে যাওয়ার চেষ্টা করি না ভালোভাবে, যদি তুমিও তাই করো। এত রাতে এইভাবে নিজের ঘর থেকে বেরিয়ে আসবে না। আমি চুপ করে কথা শুনছিলাম, আর আমার শাশুড়ি আমাকে খোঁটা দিচ্ছিল যে আমার শ্বশুর আমার আর আমার মেয়ের দায়িত্ব পালন করে, আর আমার বড়ও বেঁচে ছিল না। সেই জন্য আমি চুপ করে কথা শুনছিলাম, কারণ আমি এমনিতেও শ্বশুরকে ভয় পেতাম। আমার বর যখন বেঁচে ছিল তখন আমার শ্বশুরের সাথে কথা কম বলতো, আর এখন আমি আমার শ্বশুরের এই রকম কাজকর্মে ভীষণ চিন্তিত ছিলাম। এই সময় শ্বশুর যদি আমার উপর রেগে যায় তাহলে সমস্যা আরও বেড়ে যাবে। আমি আমার শাশুড়ির থেকে ক্ষমা চেয়ে নিলাম, বললাম আমি আর এমন ভুল করব না। আমার শাশুড়ি বলল, যাও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো, দেখো মেয়ে উঠে যায়। আমি ঘরে চলে গেলাম আর ভাবতে লাগলাম শ্বশুর এমন কেন করে। কারণ আগে সে দোকানে সবার সামনে চুল কাটত, আর তার দোকানে অনেক লোকও আসতো। না জানি কোনো কারণে এখন অন্য কোনো ব্যক্তি পছন্দ নয় তার চুল কাটার সময়। প্রথমে তো তার কোনো সমস্যা হতো না, এখন কি সমস্যা কি জানি। এখন তো আমার শ্বশুর এক অন্য ধরনের নাপিত হয়ে গেছিল। আমার শ্বশুর আমার মেয়েকে খুব একটা ভালোবাসতো না, কিন্তু আমি দেখতাম অন্য দাদুরা তাদের নাতনিদের অনেক ভালোবাসতো। সব সময় বলতো, তোমার বাবা এখন বেঁচে নেই, তাই তুমি আমার দায়িত্ব। আমার মেয়ের সবে 4 বছর বয়স হয়েছিল, তখন থেকে আমার শ্বশুর আমার মেয়ের উপর অনেক নতুন নিয়ম কানুন লাগিয়ে দিতেছিল, যেন আমার মেয়ে যুবতী হয়ে গেছে। আমরা তার পারমিশন ছাড়া না ঘরের বাইরে যেতাম, আর না কোনো বাড়িতে যাওয়ার কথা ভাবতে পারতাম। আমার মেয়েকে স্কুলেও উনি নিজেই দিয়ে আসতেন। আমার মাঝে মাঝে আমার শ্বশুর বাড়ির উপর রাগ হতো, মনে হতো কেন এরকম, যদি আমি এই ঝামেলা থেকে মুক্তি পেতাম। কিন্তু আমি এখান থেকে কখনো মুক্তি পাবো না, কারণ আমার বিয়ে দিয়ে দিল, আর উনি এখন বেঁচে নেই। বিয়ের আগে থেকে ওনার শরীর খারাপ থাকতো। আমার এখন কেউ ছিল না যে তার কাছে গিয়ে মনের দুঃখের কথা বলতে পারি। মাসের মধ্যে 2-3 বার শ্বশুর এমন কাজ করত, মেয়েদের চুল ছোট করে দিত। সে আমাদের বাড়ির ছাদে এইসব করত। বাকি সময় সে ঘরেই থাকতো, আর এখন তো দোকানে যাওয়াও কমিয়ে দিয়েছিল। সব সময় আমার আর আমার মেয়ের উপর নজর রাখত। যখন থেকে আমার বর মারা গেছেন তবে থেকে সব দায়িত্ব শ্বশুরের উপর পড়ে। এই জন্য সব সময় আমার মেয়ের উপর অধিকার ফলাতো। আমার শ্বশুর শাশুড়ির অনেক দিন আগে বিয়ে হয়েছে, তবুও শাশুড়ি শ্বশুরকে ভয় পেত। কিন্তু আমি ভীষণ হাসি খুশি ছিলাম। আমি সবসময় শ্বশুরের সঙ্গে কথা বলার চেষ্টা করতাম, কিন্তু তার মেজাজ সবসময় বিগড়ে থাকতো। সেজন্য আমি ওনার সাথে বেশি কথা বলতে পারতাম না। কিন্তু আমি আমার শাশুড়ির সাথে কথা বলতাম। আমার শাশুড়ির এইরকম চিৎকার দেখে আমি ভীষণ দুঃখ পেয়েছিলাম। আমার শাশুড়ি আমার শ্বশুরকে ভীষণ ভয় পেতেন। বিয়ের পর থেকে দেখে আসছি উনি কখনো চোখ তুলে কথা বলতো না শ্বশুরের সাথে, এবং তার সব হুকুম মাথা নিচু করে মেনে নিত। আমাদের এক পলকের জন্য আলাদা হতে দেয় না শ্বশুর। সেই জন্য আমার ছোট মেয়েকে যুবতী মেয়েদের মতো শাসন করত। আমার মেয়েও এখন বুঝতে পারত, কারণ সে বড় হয়েছিল। সেও এখন বুঝতে পারত, কিন্তু এটা বুঝতে পারত না যে তার দাদু কি কাজ করে। মাঝে মাঝে সে আমাকে জিজ্ঞেস করত, মা, দাদু কেন মেয়েদের চুল কেটে দেয়? আমিও লক্ষ্য করেছি যে আমার শ্বশুর সেই সব মেয়েদের চুল কেটে যারা সবে যুবতী হয়েছে। এই কথা আমাকেও চিন্তায় ফেলেছিল, আর আমি এই কথা জানার জন্য অস্থির হয়ে যাচ্ছিলাম যে আমার শ্বশুর আসলে কি করে। আমি ভেবেছিলাম যে আমি একদিন দেখব, কিন্তু তার চুল কাটার ধরন অনেক আলাদা ছিল, কারণ সে মধ্যরাতে মেয়েদের একা ছাদে নিয়ে গিয়ে তাদের চুল কাটত। আমার গ্রামের সবাই জানতো যে আমার শ্বশুর যে মেয়ের চুল কাটে তারা অনেক সুন্দরী হয়ে যায়, আর এইভাবেই দিন কাটতে লাগলো। আমি এই সত্যের খোঁজ পাচ্ছিলাম না, আর আমার শ্বশুর সারা গ্রামে বিখ্যাত হতে থাকে।
শুনেছিলাম আমার শ্বশুর যে মেয়েদের চুল কাটতো তার খুব ভালো ঘরে বিয়ে হতো আর বিয়ের পরে খুব ভালো করে সংসার করত। এই জন্য লোক তাদের মেয়েদের আনন্দের সাথে আমার শ্বশুরের কাছে চুল কাটতে নিয়ে আসতো, যাতে তাদের সংসার ভালো হয়। কিন্তু এই কথা আমি কিছুতেই বুঝতে পারতাম না যে আমার শ্বশুর কোনো মেয়ে চুল কাটলে তার ভাগ্য ভালো হতো কি করে, তাও আবার রাতের বেলা। আমি অনেকবার জানার চেষ্টা করেছি সে কিভাবে চুল কাটো, কিন্তু কখনো সেই সুযোগ পাইনি। কারণ আমার শ্বশুর যখনই কোনো মেয়ে চুল কাটতে ছাদে নিয়ে যেত তখন শাশুড়ি সিঁড়ির কাছে পাহারা দিত আর কাউকে সেখানে যেতে দিত না। একদিন পাশের বাড়ির এক মেয়ে যুবতী হয়ে যাওয়ার তাকেও অন্যান্য মেয়েদের মতো তাকেও চুল কাটতে নিয়ে যায়। আমি এটা ভেবে খুশি ছিলাম যে আমি পরের দিন সকালে উঠে তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করব যে রাতে আমার শ্বশুর কিভাবে তার চুল কাটে। পরের দিন যখন আমি লুকিয়ে সেই মেয়ের বাড়ি গেলাম জিজ্ঞাসা করতে, দেখলাম মেয়েটা চুপ করে বসে আছে আর তার মাও কিছু বলল না। আমার অনেক জিজ্ঞাসা করার পরও কিছু বলল না। আমি যতক্ষণ ওদের বাড়িতে বসেছিলাম আমি অবাক হলাম এটা দেখে যে এত চুলবুলি মেয়েটা একদম শান্ত হয়ে গেছে আর তার মাও আমাকে কিছু বলছিল না। আমি বাড়ি গিয়ে এটাই ভাবছিলাম যে আসলে কি হয়েছে, তারা আমাকে কিছু বলল না কেন। এমনকি আমার মেয়েও জিজ্ঞাসা করলো, মা পায়েল দিদি এত চুপ কেন ছিল, আর তুমি যা জিজ্ঞাসা করছিলে তার কোনো উত্তর দিল না কেন? আমি বললাম যে সে এখন যুবতী হয়ে গেছে, সেজন্য হয়তো মার কথা শুনে চুপ করে বসেছিল, আর তার মাথায় চুল কেটে দেওয়া হয়েছে, সেই জন্য হয়তো তার মেয়ে আমার কথা শুনে শান্তি পেল। কারণ আমার মেয়ে পায়েলের ছোট বোনের সাথে খেলতে যেত। আজ 15 বছরের মেয়ে অনেক অন্যরকম লাগছিল। আমার মেয়ে বলল হয়তো স্কুলে সবাই তাকে রাগাচ্ছিল, সেই জন্য হয়তো দুঃখিত ছিল। কিন্তু আমি সত্যি তার চুপ হয়ে যাওয়া আসল কারণ জানতাম না। আমি অনেকবার কারণ জানতে ছাদে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু সব সময় আমার শাশুড়ি পাহাড়ে থাকতো না হলে আমাকে ধমক দিয়ে ঘরে পাঠিয়ে দিত। আর আমার মেয়েকে বলতো তুমি দাদুর কাজে বাধা দিও না। আমার মেয়েকে বলতো তোমার বাবার মৃত্যুর পর তোমার দাদুই কিন্তু তোমাকে আর তোমার মাকে সাহায্য করেছে, তোমাদের সব দায়িত্ব নিয়েছে। যদি তোমার দাদু তোমাকে বকে তো তুমি সেটা সহ্য করে নাও, কারণ সেটা আমাদেরই ভালোর জন্য। শাশুড়ির এই কথা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। তাছাড়া আমি ভাবতাম আমি একজন বিধবা মেয়ে, আমারও আমার মেয়ের আর কেউ নেই। আমার মা বাবাও মরে গেছে আর গ্রামে আমার কোনো আত্মীয়ও নেই, আর যারা আছে তারা শহরে থাকে, কিন্তু তারা আমাদের কোনো খোঁজ খবর নেয় না। শুধুমাত্র আমার শ্বশুরই ছিল যিনি সব সময় আমার পাশে থাকতেন। আমি আমার মেয়েকে পড়াশোনা করাতে চাইতাম, পড়াশোনা করতে মানুষ করতে চাইতাম। কতদিন এইভাবে শ্বশুর এর পয়সায় চলবো? আমি কোনো কাজ করতেও পারতাম না, কারণ গ্রামে কোনো মহিলাদের কাজ করার অনুমতি দেওয়া হয় না। সেই জন্য আমি চুপ করে আমার মেয়েকে শ্বশুরের পয়সায় পড়ানো শেখাচ্ছিলাম। আমি আমার মেয়েকে অনেক ভালোবাসতাম। আমার বরের মৃত্যুর পর আমার শাশুড়ি অনেকবার আমার জন্য সম্বন্ধ ঠিক করেছিলেন, কিন্তু আমি মানা করে দিই। এই জন্য আমাকে আমার শ্বশুর শাশুড়ি সব কথা শুনতে হতো। সমস্ত গ্রামবাসী আমার শ্বশুরকে অনেক সম্মান করত, কারণ সে গ্রামের পঞ্চায়েতও যাতায়াত করত। এই সব জন্য আমি দেখতাম যখন আমারও খুব ভালো লাগতো। যদি আমার শ্বশুর আমার পাশে না থাকতো তা জানি আমার মা মেয়ে কি করতাম, কিভাবে দিন কাটতো আমাদের। আমি শুয়ে শুয়ে সেই সব কথাই ভাবতাম যে আমার শ্বশুরের কাজে বাধা না দেওয়াই ভালো। আমি সেই দিনের পর থেকে ছাদে যাওয়া ছেড়ে দিলাম, আর এটা ভেবে ভয় পেয়েছিলাম যে যদি আমার শাশুড়ি আমার শ্বশুরের কাছে আমার নাম নালিশ করে তখন আমি আর আমার মেয়ে কোথায় যাব। আমার শ্বশুরের কাজ এইভাবেই চলছিল। 15 দিন পর বা মাসে 3 বার কোনো না কোনো মেয়ে যুবতী হয়ে চুপ করে শ্বশুরের সাথে ছাদে চলে যেত, আর আমার শাশুড়ি সিঁড়িতে পাহারা দিত। তারপর 1 ঘন্টা পরে মেয়েটা নিচে নেমে আসতো। তার অনেক পর শ্বশুর নিচে নামতো, আর তার চেহারা অনেকটা খারাপ দেখতে লাগতো। এই কথার ব্যাপারে আমি এখন জানতে পারি যখন আমি জল খাবার জন্য রান্নাঘরে গেছিলাম। তখন আমি আমার শ্বশুরকে সিঁড়ি থেকে নিচে নামতে দেখি, আর তখন ওনার চেহারা অনেক খারাপ লাগছিল। আমার মনে হলো আমার শ্বশুর অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। এমন মনে হচ্ছিল যে সে অনেক পরিশ্রম করে নিচে নেমে এসেছে। আমার শ্বশুর সব সময় কালো রঙের জামা পরে চুল কাটতে যেত, কিন্তু যখন নিচে নামতো তখন সে অন্য জামা পরে থাকতো। সে জামা পরে সে ছাদে যেত, অন্য একটা জামা নিচে নামতো। সে এমনভাবে সিঁড়ি দিয়ে নামতো যেন সে অনেক ক্লান্ত। সে ঠিক করে হাঁটতেও পারত না।
আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম, যখন সে কোনো মেয়ের চুল কাটতো তখন সারাদিন নিজেকে ঘরে বন্ধ করে রাখতো, আর শাশুড়িকেও সেই ঘরে যাওয়ার অনুমতি ছিল না। এত ক্লান্ত হয়ে যেত যে সারাদিন ঘর থেকে বেরোতো না। তাকে এমন দেখতে লাগছিল যে সে মাঠে গিয়ে চাষ করে এসেছে। আমি আমার শ্বশুরকে দেখে লুকিয়ে পড়তাম, আর শ্বশুর নিজের ঘরে চলে গেল। রোজকার মতো একদিন দেখলাম আমার শাশুড়ি ঘরের বাইরে শুয়ে আছে, আর শ্বশুর ঘরে দরজা বন্ধ করে ঘরে শুয়ে আছে। আমার মেয়ের স্কুলে ছুটি ছিল, তাই তারা ঘুম থেকে ওঠার জন্য তাড়া ছিল না। তখন আমি রাতে রান্নাঘরে গিয়ে দেখলাম আমার শাশুড়ি কাঁদছিলেন। আমি প্রথমবার তাকে কাঁদতে দেখলাম। আমি তখনই তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, মা, আপনি কাঁদছেন কেন? আমার কথা শুনে তাড়াতাড়ি আমার শাশুড়ি আঁচল দিয়ে চোখের জল মুছে নিল আর বলল, না বৌমা, আমি কোথায় কাঁদছি, তুমি বলো তোমার কি লাগবে। আমি জানতাম আমার শাশুড়ি কাঁদছিল। এইটা দেখে আমি যতটা না দুঃখী ছিলাম তার থেকে বেশি চিন্তিত ছিলাম। কোন কারণে শাশুড়ি কাঁদছিল, এমন কোনো কথা যার জন্য সে এমন করে কাঁদছিল। আমার এখন শ্বশুরের উপর ঘেন্না হতে থাকে। আমার মনে হয় যে আমার শ্বশুরের কারণে আমার শাশুড়ি কাঁদছিল। আমি আমার শ্বশুরের উপর নজর রাখতে শুরু করি। যখনই আমার শ্বশুর চুল কেটে সিঁড়ি দিয়ে নেমে আসতো তখনই তাকে খুব ক্লান্ত দেখাতো। তার পরের দিনই আমি আমার শাশুড়িকে কাঁদতে দেখতাম। এইভাবে দিন কাটতে থাকে, আর আমার মেয়ে এখন যুবতী হয়ে গেছিল। আমার শাশুড়ি আমার মেয়ের মাথার চুমু দিয়ে বলল, আমি চাই গ্রামের বাকি মেয়েদের মতো তোমার দাদুর হাতে তোমার চুল কাটা হোক, আর তোমার ভাগ্য উজ্জ্বল হোক। আমি এই কথা শুনে আমি ভীষণ ভয় পেয়ে যাই যে আমার শাশুড়ি আমার মেয়ের চুল কাটতে তাকে আমার শ্বশুরের সাথে হাতে তুলে দিয়েছিল। আমি এই ভেবে চিন্তিত ছিলাম যে বাকি মেয়েদের মতো আমার মেয়েরও তামাশা করা হবে। আমার মেয়ে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। আমিও তার পেছন পেছন যেতে থাকি। সে আমার সামনে হাত জোর করে বলে যে, মা, আমি কোনোভাবেই চুল কাটতে চাই না। আমিও চাইছিলাম না। তখনই আমার শাশুড়ি আমার ঘরে এসে বলল, আমার মেয়েকে যে তুমি জানো না যে গ্রামে কত মেয়ের জীবনে তোমার দাদু খুশি এনে দিয়েছে। আজ পর্যন্ত যাদের চুল তোমার দাদু কেটেছে তাদের সবার কিছুদিনের মধ্যে অনেক ধুমধাম করে বিয়ে হয়েছে, আর অনেক ভালো জায়গায় বিয়ে হয়েছে। এমনই তোমার দাদু কাছে সবাই তাদের মেয়েকে নিয়ে যায় না। যদি গ্রামের লোক সুবিধা নিতে পারে তবে তুমি তো আমাদের ঘরের মেয়ে। আমি অনেক বারণ করার পরও আমার শাশুড়ি শুনেনি। সে আমার শ্বশুরকে ডেকে তার শ্বশুর বলে যে তোমার মেয়ের আজ রাতেই চুল কাটতে হবে। তোমার শাশুড়ি হেসে বলে যে এখন আমাদের নাতনির সময় চলে এসেছে, এবার আমাদের নাতনির ধুমধাম করে বিয়ে দেব। বাকি মেয়েদের মতো আমার নাতনির চুলে যদি তোমার হাত পড়ে তাহলে বাকিদের মতো তার ভাগ্য উজ্জ্বল হবে। এই বলে সে আমার মেয়েকে আমার শ্বশুরের সাথে ছাদে পাঠিয়ে দিল। আমি অনেক আটকানোর চেষ্টা করেছি, কিন্তু আমার শাশুড়ি জোর করে আমার মেয়েকে ছাদে ছেড়ে দিয়ে নিচে চলে আসে। আমি আমার শাশুড়ির সামনে হাত জোর করে বলেছিলাম, আমার মেয়েকে ছেড়ে দাও। আর আমার মেয়ে অনেক কাঁদছিল, কারণ সে ন্যাড়া হতে চায়নি। আমি আমার মেয়ের জন্য অনেক চিন্তিত ছিলাম, আর আমি অনেক কাঁদছিলাম। আমার শাশুড়ি আমাকে অনেক বোঝাচ্ছিল যে কেঁদে কোনো লাভ নেই। তুমি এইভাবে যে যদি তোমার মেয়ের কোনো ভালো ঘরে বিয়ে হয় তাহলে তোমার বরের আত্মাও শান্তি পাবে। তার একমাত্র মেয়ের জীবনের ব্যাপার এটা। আমি আমার শাশুড়িকে বললাম, এটা বানানো গল্প, এটাতে আমি বিশ্বাস করি না। কিছুক্ষণ পর আমার মেয়ে এসে আমাকে ধরে কাঁদতে থাকে। আমি দেখলাম আমার মেয়ের চুল একদম ঠিক ছিল। এটা দেখে আমার শাশুড়ি চমকে গেল যে তার চুল ঠিক ছিল। আমি আমার মেয়েকে ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে জিজ্ঞেস করলাম যে তোমার দাদু তোমার সাথে কি করেছে। সে বলল, প্রথমে দাদু কালো রঙের জামা পরে আমার কাছে আসলো। এটা দেখে আমার প্রায় প্রাণ যায় অবস্থা। তারপর যখন দাদু আমার মাথার উপর হাত রাখলো তখন আমার চোখ থেকে জল পড়ছিল। দাদু আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে। তখন মনে হচ্ছিল আমি নিঃশ্বাস নিতে পারছি না, আর তখন মনে হলে দাদু চোখের জল আমার গলায় পড়ছে। আমি অবাক হয়ে দাদুকে জিজ্ঞাসা করলাম যে তুমি কাঁদছো কেন। অনেকক্ষণ পর যখন দাদু আমাকে দূরে সরলো তখন দেখলাম যে দাদুর চোখ লাল হয়ে গেছে আর সারা মুখ চোখের জলে ভিজে গেছে। আমার দাদু বলল, আমি তোমার চুল কাটতে পারবো না। আমি তোমার সাথে ভুল কিছু হতে দেব না। তুমি আমার একমাত্র ছেলের মেয়ে, একমাত্র বংশধর। আমি দাদুর কথা কিছু বুঝতে না পেরে জিজ্ঞাসা করি, দাদু এসব কি বলছো? দাদু বলল, তুমি নিচে চলে যাও আর মাকে বলো যে আমি তোমার চুল কাটবো না। আমি দৌড়ে চলে আসি। মেয়ের সব কথা শুনে আমি চমকে গেলাম। আমি আমার শ্বশুরের ঘরে চলে গেলাম। আমার মেয়ে আমার সাথেই ছিল।
আমি দেখলাম আমার শ্বশুর আমার শাশুড়ির কাছে বসে কাঁদছিল, আমার শাশুড়ির কাছে ক্ষমা চাইছিল, আর আমার শাশুড়িও কাঁদছিল। এসব দেখে অবাক হয়ে আমি জিজ্ঞেস করলাম, আসল ব্যাপারটা কি? আমিও জানতে চাই কেন তোমরা একে অপরের পাশে বসে কাঁদছো। যখন আমার শ্বশুর আমার মেয়ের চোখে জল দেখে তখন বলে যে আজ আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই, যেটা শুনে হয়তো তুমি কেঁপে উঠবে। আমার শ্বশুর কেঁদে বলল, আজ থেকে কিছু বছর আগের কথা। আমি এই গ্রামে চৌধুরীর বিশেষ নাপিত ছিলাম, আর আমি শুধু চৌধুরীর চুল কাটতাম। গ্রামের চৌধুরী বড় অহংকারী লোক ছিলেন, আর তার ব্যবহার আমি পছন্দ করতাম না, কিন্তু আমি বাধ্য হয়ে কাজ করতাম। একদিন চৌধুরী আমাকে কাজ থেকে বার করে অন্য একটা কাজ দেয়, কিন্তু যে কাজ আমাকে বলেছিল আমি সেই কাজ করতে চাইনি, আর আমি কাজটা ছেড়ে দিই। তারপর আমি গ্রামে আমার দোকান খুলি। যখন আমার ছেলে কাজ করত তখন কোনো সমস্যা হতো না, কিন্তু চৌধুরী আমার দোকানে এসে আমাকে বিরক্ত করত, আমাকে ঘুষ দিতে চাইতো, কিন্তু আমি কখনো তার নোংরা কাজে হাত দিতে চাইনি। একদিন আমার ছেলে পৃথিবী থেকে চলে যায়। এইসব সত্যি দায়িত্ব আমার উপর এসে পড়ে। চৌধুরী আমাকে অনেক বিরক্ত করত, আমি কখনো ছেলে বলতাম না। সে চাইতো যে আমি তার কথা মেনে নিই। সে যা করতো আমাকেও রাজি করতে বলতো, কিন্তু আমি কখনো সেটা করতে চাইনি, তাই আমি কাজ ছেড়ে দিই। যখন আমি নিজের দোকান খুলি সেখানে এসেও আমাকে হুমকি দিত, কিন্তু আমার ছেলে ভালো চাকরি করত আর তার টাকাতে ঘর চলত, সেই জন্য আমি চৌধুরীর কথায় কান দিইনি। কিন্তু আমার ছেলে যখন মরে গেল আর সংসারের যখন অভাব হতে লাগলো, তখন এটা ছাড়া আর কোনো রাস্তা আমি দেখতে পেলাম না, আর আমি চৌধুরীর সামনে হার মেনে নিই আর তার বলা কাজ করতে থাকি। চৌধুরী সারা গ্রামে কথা বলল যে আমার হাতে জাদু আছে, আমি যার চুল কাটি তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যায়। এর ফলে চৌধুরীর জায়গায় জমিও বাড়তে থাকে। এই বলে সে আমি আর চুলে হাত দিয়েছি সেই জন্য। গ্রামের লোক অশিক্ষিত ছিল আর সবাই চৌধুরীর কথা মানত, তারা বিশ্বাসও করে নিল তার কথা। চৌধুরী গ্রামে কথা বলে দিল যে আমি যে যুবতী মেয়ের চুল কাটি তার ভাগ্য বদলে যায়। আমি এটা বুঝতে পারছিলাম না যে চৌধুরী সাহেব এইসব আমাকে দিয়ে কেন করাচ্ছে। চৌধুরী সাহেব আমাকে অনেক টাকা দিয়ে বলেছিল যে গ্রামের যুবতী মেয়ে চুল কাটতে। নিজের ঘরের সমস্যা দেখে আমি এই কাজ করতে শুরু করি। আমি ভাবলাম এটা কোনো খারাপ কাজ নয়। গ্রামের নতুন যুবতী মেয়েরা যখন আমার কাছে এসে চুল কাটে তখন তার ভাগ্য উজ্জ্বল হয়ে যায়। এই জন্য রাতে আমি মেয়েদের চুল কাটতে থাকি, আর এর জন্য চৌধুরী সাহেব আমাকে অনেক টাকা দেয়। অনেক বছর পর্যন্ত এরকম চলতে থাকে। এরপর একদিন তোমার শাশুড়ি বলল, তুমি জানো যাদের তুমি চুল কত তাদের সাথে চৌধুরী সাহেব কি খেলা খেলে? আর এটা শুনে আমার লোম খাড়া হয়ে যায়। আর এখন আমি চৌধুরীর নোংরা কাজে পুরোপুরি জড়িয়ে পড়েছিলাম, আর আমি চেয়েও নিজেকে বাঁচাতে পারিনি। আজ পর্যন্ত আমি তার প্রত্যেকটা নোংরা কাজের শিকার হয়েছি। তোমার শাশুড়িকে এই ব্যাপারে চৌধুরী বাড়ির লোক কোনো কাজের লোক বলেছিল, আর তোমার শাশুড়ি আমাকে বলেন। আমি খুব আফসোস করছিলাম যে আমি কি ভুল কাজ করেছি। চৌধুরী সাহেব এত বছর হয়ে যাওয়ার পরও সে নতুন নতুন মেয়েদের দিয়ে নিজের চাহিদা মেটাতো, কিন্তু গ্রামে এই কথা লোকানো ছিল, আর সে সারা গ্রামে এই কথা রটিয়েছিল যে আমার কাছে চুল কাটলে সেই মেয়ের ভাগ্য উজ্জ্বল হয়ে যায়। চৌধুরী সাহেব ঠিক খবর পেয়ে যেত যে গ্রামের কোনো মেয়ে যুবতী হয়ে গেছে, আর তখনই চৌধুরী কোনো না কোনো কারণে নিজের চাহিদা মেটাতে নিজের বাড়িতে ডেকে নিত, আর গ্রামের সব যুবতী মেয়ে চৌধুরীর এই নোংরা কাজের শিকার হতো। এখন আমি এই কাজ খুব বাজেভাবে ফেঁসে গেছিলাম। চৌধুরী সাহেব আমাকে হুমকি দিয়েছিল যে আমি যদি কাউকে বলার চেষ্টা করি তবে সে আমাকে ছেড়ে দেবে না, বরং আমার উপর কোনো দোষ দিয়ে আমাকেই বদনাম করে দেবে। এই জন্য আমি কখনো এই কাজ সারতে পারিনি, আর আমি কখনো আমার বাড়ির কাউকে একলা কোথাও যেতে দিই না। চৌধুরীর নজর খুব খারাপ ছিল আর নোংরা ছিল। তোমার শ্বশুরিও খুব ভালো করে জানতো যে যাদের চুল কাটি তাদের সাথে চৌধুরী সাহেব কি করে। সেই জন্য সে কাঁদতো আর আমি অনেকক্ষণ বাদে নিচে নেমে আসতাম, কারণ আমি এই নোংরা কাজে জড়াতে চাইনি। কিন্তু আমার অসহায়তা আমাকে এই কাজ করতে বাধ্য করে। চৌধুরী সাহেব একটা কালো জামা দিয়ে বলেছিল যে তুমি চুল কাটার সময় এই জামা পরবে, যাতে মনে হয় তুমি কিছু বিশেষ কাজ করো, যার জন্য মেয়েদের জীবন পাল্টে যায়। আর কিছুদিন পর চৌধুরী সাহেব নিজের চাহিদা মেটাতে সেই মেয়েকে নিজের কোনো চাকরের সাথে বিয়ে দিয়ে দেয়, আর সেই চাকরকে অনেক টাকা দেয় যাতে মেয়েটার জীবন শুধরে যায়। চৌধুরী সাহেবের টাকার কোনো কমতি ছিল না, সেই জন্য সে টাকার বিনিময়ে যা ইচ্ছে হতো করত।
আর আমি তার হাতের পুতুল ছিলাম। আমি চাইনি যে আমি আমার নাতনির চুল কেটে তার কাছে খবর দিতে যে আমার নাতনি যুবতী হয়ে গেছে, কারণ আমি জানি আমার নাতনি এর হাত থেকে রক্ষা পাবে না। আমার শ্বশুরের কথা শুনে আমি আর আমার মেয়ে কাঁদতে শুরু করলাম। আমার তো এইসব কিছুই জানতাম না। আমি শহর থেকে বিয়ে করে এখানে এসেছিলাম, আর আমার বর আর শ্বশুর আমাকে কখনো একা বাড়ি থেকে বেরোতে দিত না। এই জন্য গ্রামে কি হতো সেটাই আমি কিছুই জানতাম না। তো চৌধুরী সাহেবের ব্যাপারে কি করে জানবো? আমার তো খারাপ লাগতো যে আমার শ্বশুর সব সময় আমার মেয়েকে নিয়মের মধ্যে রাখত। এখন বুঝতে পারছিলাম যে আমার শ্বশুর আমার মেয়েকে কত ভালোবাসে, যে চৌধুরী সাহেবের থেকে বাঁচানোর জন্য এত চেষ্টা করছিল। আমার শ্বশুর আমাকে কথা দিয়েছিল যে তার নাতনির সম্মানের ওপর কোনো আঁচ আনতে দিবে না, আর না কোনো অন্য মেয়ের সম্মান নষ্ট হওয়ার কারণ হবে। আমার শ্বশুর বলল, সংসারে যতই অভাব আসুক সে আর এমন নোংরা কাজ করবে না। আমার শ্বশুর আমাকে বলল, জামা কাপড় গুছিয়ে নাও, আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব, আর যাওয়ার সময় গ্রামের মাস্টারকে একটা চিঠি লিখে দিয়ে যাব, যেখানে সমস্ত সত্যি ঘটনা থাকবে। গ্রামের মাস্টার বোঝদার মানুষ ছিলেন। সে আস্তে আস্তে সমস্ত গ্রামবাসীদের বুঝিয়ে বলবে, আর এই নোংরা কাজ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আমরা জানতাম না যে আমরা কোথায় যাব। আমার শ্বশুর পা বাড়ায় আমি বিশ্বাসী ছিলাম যে ভগবান আমাদের ঠিক সাহায্য করবে। যাওয়ার সময় আমার শ্বশুর কথা মতো মাস্টারকে সব কথা একটা চিঠিতে লিখে দিয়ে যান, যাতে আমরা চলে যাওয়ার পর কোনো গ্রামবাসী চৌধুরী সাহেব এই কথায় না ফেঁসে যায়, যাতে আর কখনো কোনো মেয়ে চুল কেটে বা অন্য কিছু করেও চৌধুরীর কাছে খবর না পৌঁছায় যে সেই মেয়েটি যুবতী হয়ে গেছে আর তার চাহিদা মেটাতে সক্ষম হয়েছে। আমার এখনো মনে আছে, যখন কোনো মেয়ে যুবতী হওয়ার পর চুল কাটতে আর তার কিছুদিন পর থেকে সে চুপ থাকতো, আমি ভাবতাম চুল কেটে নেওয়ার জন্য সে চিন্তিত থাকতো। কিন্তু সত্যি তো এটা যে চৌধুরী সাহেবের চাহিদা মেটানোর শিকার হয়েছে। আর আমার শ্বশুর, যাকে আমি এত ভুল ভাবতাম, আসলে সে তো একটা নোংরা চক্রান্তের শিকার হয়েছে। আমরা যখন গ্রাম ছেড়ে যাচ্ছিলাম তখন আমার শ্বশুরের মুখে ভীষণ শান্তি ছিল। আজও গ্রামে এমন অনেক চৌধুরী সাহেব আছে যারা এই নোংরা কাজে জড়িয়ে আছে, আর সহজ সরল মানুষ তাদের এই কাজের ব্যাপারে জানতে পারে না। শহরের মানুষের দরকার যে গ্রামের মানুষের পড়াশোনার ব্যাপারে নজর দেওয়া, যাতে সহজ সরল মানুষগুলো এরকম নোংরা কাজ থেকে নিজেদের বাঁচাতে পারে। আমার শ্বশুর চৌধুরী সাহেবদের থেকে যত পয়সা পেয়েছিল সেটা দিয়ে আমরা শহরে চলে আসো এবং এখানে থাকতে শুরু করি। এখানে থাকতে অনেক সমস্যা হচ্ছিল, কারণ নতুন নতুন আমরা শহরে এসেছিলাম আর আমরা গ্রামের লোক ছিলাম, তাও আরও সমস্যা হচ্ছিল। আমার শ্বশুর শহরে এসে একটা বাড়ি কিনেছিল। বাড়িটি ছোট ছিল, তবুও আমাদের খুব ভালোভাবেই চলে যাচ্ছিল। আমার মেয়ে এখন যুবতী হয়ে গেছে আর সে পড়াশোনা করছে, পাশাপাশি সে ছোট বাচ্চাদের টিউশনিও পড়ায়। আমিও চাকরি করি, কারণ আমি শিক্ষিত ছিলাম, তাই সহজেই আমি চাকরি পেয়ে যাই। আমার শাশুড়ি খুব ভালো সেলাই করতেন, তাই তিনি সেলাই করতে লাগলেন। এইভাবেই আমাদের ঘর চলতে থাকে। এখন জীবন খুব ভালোভাবেই চলছিল, কোনো সমস্যা ছিল না। আর আমার শ্বশুর এখন অনেক শান্তিতে আছেন, আর আমার মেয়ের ওপর কোনো নিয়ম তিনি চালান না। শহরে আসার পর আমাদের জীবন একদম বদলে যায়। না জানে চৌধুরী সাহেব এর কি হলো, কিন্তু আমরা বিশ্বাস নিশ্চয়ই মাস্টারের ওপর কোনো লোকসান দিয়েছিল। আমার গরিব মানুষ গ্রামে থেকে চৌধুরীর বিপক্ষে কথা বললে সে আমাদের ছাড়ত না আর আমাদের জীবন নষ্ট করে দিত। সেই জন্য আমরা শ্বশুর গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল। এখন আমাদের সব সমস্যা শেষ হয়ে গেছিল। আমরা 3 জন মিশে রোজগার করতাম আর আমাদের সংসার খুব ভালো করে চলে যেত। শ্বশুর হালকা কাজ করত, কিন্তু সে এতদিন আমাদের জন্য অনেক কিছু করেছে। তার আমরা চাইতাম না যে সে এখন কোনো কাজ করুক। তার অনেক বয়স হয়ে গেছিল আর সে অসুস্থ হয়ে পড়েছিল। এখন আমার মা মেয়ে মিলে সংসারের দায়িত্ব পালন করতাম। আমাদের জীবন অনেক আনন্দে, অনেক সুখে কাটতে থাকে। তো বন্ধুরা, আজকের মতো গল্প এই পর্যন্তই। এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আজ আসি।